কত কিছুই না ঘটে যায় যার কোনো ব্যাখ্যা নেই। শুনবেন বনফুলের লেখা গল্প আইনের বাইরে। গল্প পাঠে রাইমা। খুব দুঁদে ডেপুটি ছিলেন বিশ্বম্ভর বাড়ুজ্জে। হামদো মুখ, গোল গোল ভাঁটার মতো চোখ, ভেড়ার শিঙের মতো গোঁফ, চিবুকের ঠিক মাঝখানে কালো আঁচিল একটা। ৮-৬০ বলিষ্ঠ গঠন ব্যক্তি, দেখলেই ভয় পেত সবাই। তিনিও চাইতেন যে সবাই ভয় পাক। কারো দিকে যখন চাইতেন কটমট করে চাইতেন। তার ধারণা ছিল পৃথিবীর অধিকাংশ লোকই বোম্বেটে বদমাইশ, যত দূরে থাকে ততই ভালো। কারো সম্বন্ধে কোনো দুর্বলতা ছিল না তার, কেবল তার মেয়ে সুবি ছাড়া। তার ওই মা হারা মেয়েটিকে খুব ভালোবাসতেন তিনি। সুবি তার একমাত্র সন্তানও, ওকে কেন্দ্র করেই তার সংসার। বাড়িতে দ্বিতীয় লোক ছিল না, তাই যদিও তিনি আধুনিক স্ত্রী শিক্ষার পক্ষপাতী ছিলেন না, তবু সুবিকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। তাকে তো সমস্ত দিন কাছারিতে থাকতে হতো, বাড়িতে ওকে দেখবে কে? গতানুগতিক পথ ধরে সুবি স্কুল থেকে ক্রমশ কলেজেও গেল। বিশ্বম্ভর মনে মনে ঠিক করে রেখেছিলেন বিয়ে পাশ করলে তার বাল্য বন্ধু প্রমোদাচরণ মুখুজ্জের ছেলে সমরের সঙ্গে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হবেন। সমরও মাতৃহারা এবং প্রমোদার একমাত্র ছেলে। বেশ রাজ্যটুক মিল হবে ভেবেছিলেন বিশ্বম্ভর। এও তার গোপনে গোপনে অভিসন্ধি ছিল যে সমরকে ক্রমশ ঘর জামাই করে ফেলবেন। কিন্তু সব ভেস্তে গেল। সমর ছোকরা পণ করে বসলো যে সে ডানা কাটা রাঙা পরী ছাড়া বিয়ে করবে না। সুবিকে তার মোটেও পছন্দ নয়, সে নাকি বিশ্বম্ভরের মতোই দেখতে। ডানা কাটা রাঙা পরী অবশ্য পাওয়া সম্ভব নয়, কিন্তু স্নেহান্ধ প্রমোদাচরণ তাই খুঁজে বেড়াতে লাগলেন ব্যাকুল চিত্তে। ছেলেকে ধুমকে সুবির সঙ্গে যদি জোর করে বিয়ে দিয়ে দিত, ল্যাঠা চুকে যেত। কিন্তু তা হলো না। যা হলো তা মর্মান্তিক। সমর লাভে পড়ে এক কালো শুটকো কায়েতের মেয়েকে বিয়ে করে বসলো। প্রেমে পড়লে চোখের দৃষ্টি অন্যরকম হয়ে যায় হয়তো। ওই শুটকো কালো মেয়েটাকেই তার রাঙা পরী বলে মনে হতে লাগলো। বিশ্বম্ভর গোঁড়া লোক, এ বিয়েতে তিনি যাননি। দিন 7 পরে প্রমোদাচরণের সঙ্গে যখন তার দেখা হলো, তখন তার দিকে কটমট করে চেয়ে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, কেমন শিক্ষা হয়েছে তো রাস্কেল, বলেই হন হন করে চলে গেলেন বিপরীত দিকে। কিন্তু একই খড়গ যে তাঁরও মাথার উপর উদ্যত হয়েছিল তা টের পাননি বিশ্বম্ভর। অনেক দিন পাননি। যখন পেলেন তখন আর চারা নেই। ব্যাপার অনেক দূর গড়িয়ে গেছে। সাধুচরণ যে কাণ্ড করতে পারে তা তার স্বপ্নাতীত ছিল। কিন্তু আজকাল পরমাণুর যুগ, স্বপ্নাতীত সব ব্যাপারই ঘটছে। গুরুচরণের পুত্র সাধুচরণ। গুরুচরণ জাতে ম্যাথর, আধুনিক ভাষায় হরিজন। গুরুচরণ আর বিশ্বম্ভর সমবয়সী। গুরুচরণই বোধহয় কিছু বড় ছিল। গুরুচরণকে বিশ্বম্ভরের বাবা ত্রিলোচন খুব স্নেহ করতেন, ছেলের মতোই। ম্যাথর হলে কি হয়, গুরুচরণের মধ্যে এমন একটা নম্র সুচিতা ছিল যাকে শ্রদ্ধা না করে পারা যায় না। গুরুচরণের বিয়েও ত্রিলোচনই দিয়েছিলেন। বিশ্বম্ভরের বিয়ের অনেক আগে গুরুচরণের বিয়ে হয়। গুরুচরণের ছেলে সাধুচরণের যখন জন্ম হলো, তখনও বিশ্বম্ভরের বিয়ে হয়নি। শিশু সাধুচরণ ত্রিলোচনের বাড়িতে প্রায় সমস্ত দিন থাকত। বিশ্বম্ভরের মা তাকে খেতে দিতেন, দেখাশোনা করতেন। সাধুচরণের মা সমস্ত দিন কাজ করে বেড়াতো। মিউনিসিপ্যালিটির কাজ তো ছিলই, অনেকের বাড়িতেও কাজ করত সে। সন্ধ্যের সময় এসে ঘুমন্ত সাধুচরণকে বাড়ি নিয়ে যেত। ত্রিলোচনের সংসারে মানুষ হওয়াতে সাধুচরণও আর ম্যাথরের ছেলে রইল না, ভদ্রলোকের ছেলে হয়ে গেল। একটু বড় হলে ত্রিলোচন তাকে মাইনর স্কুলে ভর্তি করে দিলেন। প্রতি বছর ক্লাসে ফার্স্ট হতো, মাইনর পরীক্ষায় বৃত্তিও পেল। তখন ত্রিলোচন তাকে পাঠালেন শহরে বিশ্বম্ভরের কাছে। বিশ্বম্ভরের বাড়িতে থেকে খেয়ে সে সসম্মানে ম্যাট্রিকুলেশনটাও পাশ করল। সে যখন 4th ক্লাসে, তখন সুবীর জন্ম হয়। সাধুচরণই ওর নাম সুবাসিনী রেখেছিল। ম্যাট্রিকুলেশন পাশ করে সে বৃত্তি পেয়েছিল। একটা খ্রিস্টান কলেজে ভর্তি হয়ে গেল কলকাতায়।
সেখানেও সসম্মানে সব পরীক্ষায় উত্তীর্ণ হলো সে। সর্বভারতীয় IAS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিছুদিন আগে সে এখানে ম্যাজিস্ট্রেট হয়ে এসেছে। বিশ্বম্ভরের বাড়িতে প্রায় আসে, যখনই আসে তখনই পায়ের ধুলো নিয়ে প্রণাম করে। নিজের বাবার মতোই খাতির করে বিশ্বম্ভরকে। শুভে সাধুদা বলতে পাগল। সাধুচরণ এলে সে যে কি করবে ভেবে পায় না। সেই সাধুচরণ যে শেষটা এমন দাগা দেবে তা বিশ্বম্ভর কল্পনা করেননি। হাই ব্লাড প্রেশারের রোগী তিনি। সাধুচরণের চিঠিটা পেয়ে তার রগের শিরগুলো দপদপ করতে লাগলো। খুব বিনয় সহকারে সম্ভ্রমপূর্ণ চিঠি লিখেছিল সাধুচরণ। শ্রীচরণেশু, আমি জানি আপনি খুব গোঁড়া এবং এই চিঠি পেয়ে খুব বিচলিত হবেন, কিন্তু তা সত্ত্বেও লিখতে বাধ্য হলাম, কারণ না লিখে উপায় নেই। আপনি সুবাসিনীর বাবা। আপনাকে না জানিয়ে, আপনার আশীর্বাদ না নিয়ে আমি তাকে বিয়ে করতে ইতস্তত করছি। আপনাকে এই চিঠি লিখবার আগে সুবাসিনীকে আমি জিজ্ঞেস করেছি, তার খুব মত আছে। সে বিয়ে পাশ করেছে, এ যুগের মেয়ে। সেকেলে সংস্কার আঁকড়ে থাকতে সে চায় না। জাতিভেদ চিরকাল আছে, চিরকাল থাকবে। গুণ এবং কর্ম অনুসারেই জাতির সৃষ্টি হয়, কিন্তু সেকালের জাতিভেদ একালে অচল। একালে নতুন নতুন জাতি সৃষ্টি হয়েছে। যারা চাকুরে তারা এক জাত, ওদের মধ্যেও শ্রেণী বিভাগ হয়েছে। অফিসাররা এক গোষ্ঠীভুক্ত, পুলিশরাও তাই, ডাক্তাররাও তাই, রেলের বাবুরাও তাই। যারা ব্যবসা করে তারা আর এক জাতের, যারা শিক্ষক তারা আবার আর এক জাত। মিলিটারিতে যারা থাকে তাদের ক্ষত্রিয় বলতে পারেন, লেখাপড়া নিয়ে যারা থাকে তারা ব্রাহ্মণ। প্রকৃত ক্ষত্রিয় এবং প্রকৃত ব্রাহ্মণ বড় বেশি নেই, কারণ যে বিশুদ্ধ চরিত্র এবং তপস্যার জন্য তারা সেকালে সমাজে শ্রদ্ধার আসন পেতেন তা এ যুগে দুর্লভ। এ যুগে বৃত্তি বা পেশা অনুসারে নতুন নতুন জাতের সৃষ্টি হয়েছে। এই হিসেবে আমি আপনার স্বজাতি, কারণ আপনিও চাকুরিজীবী, আমিও তাই। আপনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমি ম্যাজিস্ট্রেট। সুতরাং সুবিকে আমি যদি বিয়ে করি তাহলে তা অসবর্ণ বিয়ে হবে না। সুবি যখন খুব ছোট তখন থেকেই ওকে আমি ভালোবাসি। আপনি যদি ওকে আমার বিবাহিতা পত্নী হবার অনুমতি দেন তাহলে আমাদের উভয়েরই জীবন সুখের হবে এবং আমি কৃতার্থ হব। আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। আপনার উত্তরের আশায় রইলাম। সামনাসামনি এ বিষয়ে আলোচনা করতে সংকোচ হলো বলেই চিঠি লিখছি। আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। ইতি প্রণত সাধুচরণ। বিনা মেঘে বজ্রপাত। খানিকক্ষণ গুম হয়ে রইলেন বিশ্বম্ভর বাবু। তারপর সুবি যখন কলেজ থেকে ফিরল তখন তাকে সাধুচরণের চিঠিটা দিয়ে বললেন, ছোড়ার আসপদা দেখ, এবার এলে বাড়িতে দিস না ঢুকতে। দুধ কলা দিয়ে কাল সবকে পুষেছিলাম আমরা। সুবি সবই জানত। চিঠিখানা নীরবে পড়ে ফেরত দিলে। তোকেও বলেছিল লিখেছে? হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব। আপত্তি করো না তুমি। ম্যাথরের ছেলেকে বিয়ে করবি? ম্যাথর বলো না, হরিজন বলো। আমি ম্যাথরকে ম্যাথরই বলবো। ম্যাজিস্ট্রেট হয়েছে বলেই তোর চোখ ধাঁধিয়ে গেছে না? ও সাধারণ ম্যাথর থাকলে ওকে বিয়ে করতিস? ও সাধারণ নয়, ও অসাধারণ। ম্যাজিস্ট্রেট যদিও নাও হতো তাহলেও অসাধারণ থাকতো, তাহলেও ওকে আমি বিয়ে করতুম। বিশ্বম্ভর বাবুর গোল গোল চোখ দুটি আরো গোল হয়ে গেল। নির্নিমেষে তিনি কন্যার মুখের পানে চেয়ে রইলেন। সুবি দৃঢ় পদে অন্য ঘরে চলে গেল। তারপর দিনই চিঠির উত্তর দিলেন বিশ্বম্ভর। সাধুচরণ, তোমার স্পর্ধা ও ধৃষ্টতার পরিচয় পাইয়া অবাক হইয়া গিয়াছি। বামন হইয়া চন্দ্রে হাত দিবার লোভ সম্বরণ করো। আমি প্রাণ থাকিতে অনুমতি দিতে পারিব না, কিছুতেই না, কিছুতেই না। সুবি কিছুতেই তোমার পত্নী হইবে না, হইতে দিব না। ইতি বিশ্বম্ভর। সঙ্গে সঙ্গে উত্তর এলো সাধুচরণের। শ্রীচরণেশু, বড় আশা করেছিলাম এ বিবাহে আপনার আশীর্বাদ পাব, কিন্তু আমাদের দুর্ভাগ্য তা পেলাম না। একটা জিনিস বোধহয় আপনি ভুলে গেছেন। সুবির বয়স 21 পার হয়ে গেছে। আইনের চক্ষে সে এখন সাবালিকা। আপনার অনুমতি না নিয়েও সে আইনত আমাকে বিয়ে করতে পারে। 7 দিন পরে তাই হবে। আমার প্রণাম নেবেন। ইতি প্রণত সাধুচরণ। 7 দিন পরে সুবি বিশ্বম্ভরকে প্রণাম করে বলল, বাবা, আমি যাচ্ছি। উনি গাড়ি পাঠিয়েছেন।
তুমিও চলো না বাবা। উচ্ছন্নে যাও, নিপাত যাও, নিপাত যাও। বোমার মতো ফেটে পড়লেন বিশ্বম্ভর। সুবি ছুটে বেরিয়ে গেল। তারপর যা হলো তা প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত দুই। দড়াম করে পড়ে গেলেন বিশ্বম্ভর মেঝের উপর এবং সঙ্গে সঙ্গে মৃত্যু হলো তার। বিয়ের দলিলে সুবাসিনী সই করতে যাচ্ছে, কলমটা তুলেছে, এমন সময় অদ্ভুত কাণ্ড হয়ে গেল একটা। এই কি বাবা, ছাড়ো ছাড়ো, হাতটা ছাড়ো, বড় লাগছে যে। কলমটা তার হাত থেকে পড়ে গেল। অফিসের অন্য সবাই অবাক হয়ে গেল, কারণ কেউ কিচ্ছু দেখতে পাচ্ছিল না। তারপর যা হলো তা আরো অদ্ভুত। দড়াম করে সুবি পড়ে গেল অফিসের মেঝের ওপর। তার এক গোছা চুল কেবল শূন্যে উঠে রইল। মনে হতে লাগলো কে যেন তার চুলের ঝুঁটি ধরে টেনে নিয়ে যাচ্ছে। বাবা বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু রেহাই পেল না সে। হড় হড় করে কে যেন তাকে টেনে নিয়ে যেতে লাগলো। সাধুচরণ তাকে টেনে তোলবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। যে টানছে তাকে দেখতেও পেল না। বড় রাস্তার উপর টানতে টানতে নিয়ে এলো সুবিকে। তারপর ছুড়ে দিল একটা ছুটন্ত লরির সামনে। নিমেষের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল সে। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান। লাইক করুন, শেয়ার করুন।